আজকে আমরা ভর বিচ্যুতি, বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, এগুলো নিয়ে আলোচনা করব। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্বে বলেছিলেন যে ভর ও শক্তি সমতুল, অর্থাৎ ভর ও শক্তি সমতুল মানে এম ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তাতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে E=mc²। সিটা হচ্ছে আলোর গতিবেগ। এম ভরের বস্তুকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে উৎপন্ন শক্তি ই সমান হবে E=mc²। কত হবে? mc²। এতটা পরিমাণ শক্তি উৎপন্ন হবে, অর্থাৎ ভরের সঙ্গে আলোর গতিবেগের বর্গ গুণ করলে যেটা পাওয়া যাবে তত পরিমাণ শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ এই ভর এবং আলোর গতিবেগ যদি আমরা এসআই পদ্ধতিতে নিই তাহলে জুলে শক্তি উৎপন্ন হবে, আর ভর এবং সিটাকে, আলোর গতিবেগটাকে আমরা সিজিএস পদ্ধতিতে নিই তাহলে শক্তিটা জুলে উৎপন্ন হবে। এর আগের দিন বলেছিলাম আমরা পরমাণু বিজ্ঞানে ইলেকট্রন ভোল্ট বলে একটা শক্তি ব্যবহার করা হয়। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻12 আর্ক, আবার এটি সমান হয় 1.6 × 10⁻⁻19 জুল। এখানে আমাদের আর্ক বা জুলে হবে, সেটাকে 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্টেজ। আর একটা জিনিস আমাদের জানতে হবে, অ্যাটমিক মাস ইউনিট AMU, 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ইউও বলা হয়, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, সমান হচ্ছে 1.6603 × 10⁻⁻27 কেজি। এটাকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে এর ইকুইভ্যালেন্ট শক্তির পরিমাণ হবে, অর্থাৎ 1 ইউ ভর শক্তিতে রূপান্তরিত হলে শক্তির পরিমাণ হবে 931.5 MeV। অর্থাৎ 1 ইউ মানে 1.6603 × 10⁻⁻27 কেজি, মানে এম এর জায়গায় বসাবো, সি এর জায়গায় 3 × 10⁻8 বসাবো, হোল স্কয়ার করলে যেটা হবে সেটা জুলে আসবে, তাকে আবার 1.6 × 10⁻⁻19 জুল দিয়ে ভাগ করলে অতএব মিলি হবে। এগুলো আমাদের কিছু ক্যালকুলেশনে লাগতে পারে। এই হল ভর শক্তির তুল্যতা সূত্র, এবং ভর শক্তিতে রূপান্তরিত হলে কতটা শক্তি উৎপন্ন হয় সেটা আমরা হিসাব করব। আচ্ছা, এবার আমরা বলছি ভর বিচ্যুতি কাকে বলে। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না, নিউট্রন থাকে, প্রোটন থাকে। তাহলে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসটি যে সংখ্যক প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত তাদের ভরের সঙ্গে সমান হওয়ার কথা, কিন্তু তা হয় না। কি হয় না, যতগুলো নিউট্রন এবং প্রোটন নিয়ে নিউক্লিয়াসটা তৈরি হয়েছে, আর নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর দেখা যায় তার চেয়ে কম। তাহলে ভরটা গেল কোথায়? ভরটা কমে যাচ্ছে। অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের যে ভরের যে যোগফল সেটাই পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে নিউক্লিয়াসের যে ভরটা সেটা ওই নিউট্রন এবং প্রোটনের ভরের চেয়ে কম হয়। এই যে ভর হ্রাস হচ্ছে এটাকেই বলছি আমরা ভরচ্যুতি বা মাস ডিফেক্ট। অর্থাৎ কোনো নিউক্লিয়াস যতগুলি প্রোটন ও নিউট্রন
প্রোটন ও নিউট্রন, অর্থাৎ কোনো নিউক্লিয়াস যতগুলি প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত, প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত কোনো নিউক্লিয়াস যতগুলি প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত তাদের ভরের সমষ্টি, তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর কিছুটা কম হয়। এই ভর হ্রাসকে বলা হয় ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট, অর্থাৎ কোনো নিউক্লিয়াস যতগুলি প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর কিছুটা কম হয়। এই ভর হ্রাসকে বলা হয় ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। তাহলে মাস ডিফেক্ট হলো যতগুলো নিউট্রন এবং প্রোটন দিয়ে গঠিত তাদের মিলিত ভর যা হয় নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর কিছুটা কম হয়, এই ভর হ্রাসকে বলা হয় ভর বিচ্যুতি। এবার বন্ধন শক্তি, অ্যাকচুয়ালি এই যে ভর হ্রাসটা হচ্ছে E=mc² ফর্মুলা অনুযায়ী যতটা পরিমাণ ভর হ্রাস হলো সেই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিটা কি করে, নিউক্লিয়াসের মধ্যে ওই নিউট্রন এবং প্রোটনগুলোকে আবদ্ধ করে রাখে, ওটাই হচ্ছে বন্ধন শক্তি। যতটা ভর হ্রাস হচ্ছে সেই ভর হ্রাসটা শক্তিতে রূপান্তরিত হয় E=mc² সূত্র অনুযায়ী। সেই যে উৎপন্ন শক্তি সেটা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটনগুলোকে আবদ্ধ অবস্থায় ধরে রাখে, সেটাকেই আমরা বলছি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। অন্যভাবে বলা যায় কোনো নিউক্লিয়াসকে ভেঙে কোনো নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করতে হয় তাকে বন্ধন শক্তি বলে। অর্থাৎ কোনো নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে বাইরে থেকে যে শক্তির প্রয়োজন বা যে ন্যূনতম শক্তির প্রয়োজন বা ন্যূনতম শক্তি প্রয়োগ করতে হয় বা ন্যূনতম শক্তির প্রয়োজন ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে বন্ধন শক্তি বলে। তার মানে নিউক্লিয়নগুলো নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে বিশেষ একটা শক্তির জন্য, সেটাকে আমরা বন্ধন শক্তি। তাহলে সেই পরিমাণ শক্তি যদি আমি প্রয়োগ করি তবে নিউক্লিয়াসটা ভেঙে যাবে এবং
নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিয়নগুলি স্বাধীন কণায় পরিণত হয়। এই হল বন্ধন শক্তি এবং ভর বিচ্যুতির সংজ্ঞা। অর্থাৎ যে পরিমাণ ভর হ্রাস হচ্ছে সেই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে আবদ্ধ করে রেখে দিচ্ছে, সেটাকেই বলছি বন্ধন শক্তি। আর বন্ধন শক্তির বিকল্পভাবে বলা যায় কোনো নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে বাইরে থেকে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে বলা হয় বন্ধন শক্তি। এবার আমরা ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এই দুটো সংজ্ঞা গেল। এবার হচ্ছে ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। ভর বিচ্যুতি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। ধরি কোনো নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা সমান জেড, ভর সংখ্যা সমান ই। অতএব নিউট্রন সংখ্যা সমান হবে কত? a মাইনাস জেড। এবং একটি প্রোটনের ভর সমান m সাফিক্স e এবং নিউট্রনের ভর সমান m সাফিক্স n। একটা প্রোটন মানে পারমাণবিক সংখ্যা জেড মানে জেড সংখ্যক প্রোটন আছে, আর ভর সংখ্যা যদি হয় তাহলে নিউট্রন সংখ্যা কত? a মাইনাস জেড। আর হচ্ছে একটি প্রোটনের ভর m সাফিক্স p, একটি নিউট্রনের ভর m সাফিক্স n। এবং নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর সমান m। তাহলে প্রোটন ও নিউট্রনের মোট ভর, মোট ভর সমান কত হবে না? z ইন্টু mp প্লাস a মাইনাস z ইন্টু mn। আর নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর এইটা, তাহলে ভর ত্রুটি সমান হবে প্রোটন ও নিউট্রনের ভর, প্রোটন ও নিউট্রনের ভর যোগ নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর সমান হবে কত? আচ্ছা, এই ভর ত্রুটিকে আমরা বললাম ডেল্টা এম, ডেল্টা সাফিক্স এম, ডেল্টা এম। তাহলে হবে তোমার জেড এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু mn মাইনাস এম। অর্থাৎ এটার থেকে আমি নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে নিউক্লিয়াসের ভর বাদ দিলাম, যেটা পাওয়া যাবে সেটা ভর ত্রুটি। এইটা হলো ভর ত্রুটি। এই পরিমাণ ভর হ্রাস হয়ে যাচ্ছে, তাহলে এই ভরটা হ্রাস হয়ে যাচ্ছে কোথায়? শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কতটা শক্তি উৎপন্ন হবে? ভর হ্রাস গুণিতক আলোর গতিবেগের বর্গ। তার মানে বন্ধন শক্তি, অতএব বন্ধন শক্তি ডেল্টা ই ইকাল টু হবে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, সমান হবে জেড এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু mn, জেড এমপি এ মাইনাস mn মাইনাস m
ইন্টু সি স্কোয়ার। সি হচ্ছে আলোর গতিবেগ, সি সমান আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে আলোর বেগ। তার মানে অতএব ডেল্টা ই সমান হলো ZMP প্লাস A মাইনাস জেড ইন্টু MN মাইনাস M, এটা হলো ভর হ্রাস ডেল্টা M ইন্টু সি স্কোয়ার। এইটা হলো বন্ধন শক্তি এবং ভর দুটির মধ্যে সম্পর্ক। অর্থাৎ যে ভরটা হ্রাস হলো সেই ভরটা E=mc স্কোয়ার সূত্র অনুযায়ী, M মানে ডেল্টা M ইন্টু সি স্কোয়ার, এইটা শক্তিতে রূপান্তরিত হবে। সেই শক্তিটাই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলিকে একসঙ্গে ধরে রাখবে, সেটাই হচ্ছে বন্ধন শক্তি। এটাই হলো বন্ধন শক্তি এবং নিউক্লিয়াসের মধ্যে বন্ধন শক্তি এবং ভর ত্রুটির মধ্যে সম্পর্ক। পরীক্ষা করে দেখা যায় যে সমস্ত নিউক্লিয়াসের মধ্যে প্রতি নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি 8 এর কাছাকাছি, অর্থাৎ 8 MeV, 8 MeV কাছাকাছি, 8 MeV এর কাছাকাছি তারা বেশি স্থায়ী হয়। 8 MeV এর কাছাকাছি তারা বেশি স্থায়ী হয় এবং পরীক্ষায় দেখা যায় যে নিকেল 62 এর বন্ধন শক্তি 8.8 MeV, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত নিউক্লিয়নের বন্ধন শক্তি 8 MeV, অর্থাৎ একটা নিউক্লিয়নের বন্ধন শক্তি 8 MeV তারা বেশি স্থায়ী হয়। আর নিকেল 62 সর্বোচ্চ এর বন্ধন শক্তি হচ্ছে 8.8 MeV। এই গেল আমাদের ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। তার মানে এবার হচ্ছে আমরা আলোচনা করব নিউক্লিয় বিভাজন। নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন কাকে বলে? সংজ্ঞাটা লেখার আগে বলা দরকার যে কোনো একটা নিউক্লিয় বিক্রিয়ায় কোনো একটা নিউক্লিয়াসকে যদি ভেঙে প্রায় সমভরের দুটো টুকরোই দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি করে দেওয়া যায়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি ভারী মৌলিক নিউক্লিয়াস, একটি ভারী মৌলের নিউক্লিয়াস প্রায় সমভরে, যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস প্রায় সমভরে দুটি নিউক্লিয়াসে প্রায় সমভরে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে
এবং আরও কিছু প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে। নিউক্লিয় বিভাজন বলে অর্থাৎ যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস প্রায় সমভারে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। তো এই ধরনের বিক্রিয়া ঘটানোর জন্য কি করা হয়, একটা ভারী নিউক্লিয়াসকে নিউট্রন বা প্রোটন দিয়ে আঘাত করা হয়। এক্ষেত্রে নিউট্রন অর্থাৎ মন্থর নিউট্রন দিয়ে আঘাত করা হয়, অর্থাৎ ইউরেনিয়াম 92-235কে একটা মন্থর নিউট্রন 01, নিউট্রনের চিহ্ন হচ্ছে এটা নিউট্রন, এটা কি নিউট্রন, এটার চিহ্ন হচ্ছে, এটার নাম হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে ইউরেনিয়াম 235, এটার সঙ্গে একটা থার্মাল বা মন্থর নিউট্রন দিয়ে আঘাত করা হয় এই ভারী নিউক্লিয়াসটাকে। এটা কি হবে না ইউরেনিয়াম 92-236 একটা অস্থায়ী নিউক্লিয়াস তৈরি হয়, তারপর এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে বেরিয়াম ক্রিপ্টন প্লাস 3 নিউট্রন, 3টে নিউট্রন প্লাস কাছাকাছি প্রায় 200 MeV, প্রায় 200 MeV শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে তোমার 56 141, এটা হবে 36 92, এখানে 236 প্লাস 3 33 আর 3টে 236 612 5 3 8 9, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ ইউরেনিয়াম 235কে মন্থর নিউট্রন বা থার্মাল নিউট্রন দিয়ে আঘাত করলে এটা একটু শুষে নেয়, অর্থাৎ ইউরেনিয়াম 235 মন্থর নিউট্রনটাকে শুষে নেবে হয়ে 236 একটা অস্থায়ী আইসোটোপ বা নিউক্লিয়াস তৈরি হয়, সেটার সঙ্গে সঙ্গে প্রায় ভেঙে যায়, ভেঙে গিয়ে বেরিয়াম 56 141 এবং ক্রিপ্টন 36 92 এবং 3টে নিউট্রন তৈরি হয় এবং তার সঙ্গে প্রচুর প্রায় 200 MeV শক্তি নির্গত হয়। এই হচ্ছে নিউক্লিয় বিভাজন কাকে বলে, তার উদাহরণ। এখানে এই যে দেখো নিউট্রন আর 92 আর ইউরেনিয়ামের যে ভর আর যেগুলো তৈরি হয়েছে অর্থাৎ বেরিয়াম ক্রিপ্টন আর 3টে নিউট্রন, এদের ভর এদের চেয়ে কম হয় এবং সেই যে ভর হ্রাস সেটা শক্তিতে রূপান্তরিত হয়, সেইটা হচ্ছে শক্তিতে রূপান্তরিত হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। এই যে নিউট্রন একটা একটা পরমাণু ইউরেনিয়াম 235 ভাঙলে 3টে নিউট্রন তৈরি হচ্ছে, সেই 3টে নিউট্রন আবার 3টে পরমাণুকে আঘাত করবে, তাহলে সেখানে কটা হবে, প্রত্যেকটা 3টে করে 9টা নিউট্রন তৈরি হবে। তার মানে প্রথমে ছিল একটা নিউট্রন, তারপর কটা হলো 3টে, এই 3টে আবার প্রত্যেকে 3টে করে তৈরি করবে, তাই তো, তাহলে 9টা হবে, তারপরে 27টা হবে, তারপর 81টা হবে। এইভাবে দ্রুত বিক্রিয়াটা দ্রুত কি হবে, দ্রুত নিউট্রনের সংখ্যা বেড়ে যাবে এবং যত নিউট্রনের সংখ্যা বাড়বে তত তারা এই নিউক্লিয় বিভাজন ঘটাবে, তার ফলে কি হবে, প্রচুর শক্তির উৎপন্ন হবে এবং এটাকে বলা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া। এতে কি হয়, এত বেশি শক্তি উৎপন্ন হয় যে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিস্ফোরণ হয়। এই নীতিটাকে আমরা অ্যাটম বোম বা পরমাণু বোমাতে লাগানো হয়, অ্যাটম বোম বা পরমাণু বোমাতে এই নীতিটাই লাগানো হয়, অর্থাৎ ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করা হয় এবং একে একে নিউট্রনের সংখ্যা যত বাড়তে থাকবে, একটা পরমাণুকে আঘাত করছে, কত লক্ষ লক্ষ পরমাণু আছে, তাহলে একটা থেকে 3টে নিউট্রন, 3টে আবার 3 9টা তৈরি করবে, 9টা আবার 27টা তৈরি করবে, 27টা আবার 81টা নিউট্রন তৈরি করবে, প্রত্যেকটা নিউট্রন এবং পরপর নিউক্লিয় বিক্রিয়া ঘটিয়েই যাবে, তাতে শৃঙ্খল বিক্রিয়া, এটা বলে চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হবে। একটা পরমাণু যদি অত হয় তাহলে যত বাড়বে তত পরমাণু বিভাজন হবে, তত বেশি শক্তি উৎপন্ন হবে। এই নীতিটাকেই অ্যাটম বোম বা পরমাণু বোমার নীতি। পরমাণু বোমার নীতি এটা হচ্ছে কি, পরমাণু বোমার নীতি। এই নীতির উপর করেই 1945 সালে জাপানে
6 এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো অ্যাটম বোম ফেলা হয়েছিল। তাতে প্রচুর জীবনহানি হয়েছিল, প্রায় 90% লোক, সেখানকার লোক মারা গিয়েছিল। এখনও যারা বেঁচে আছে বা তখন বেঁচে ছিল তারা হয় বিকলাঙ্গ হয়ে গেছে, কারোর ক্যান্সার হয়ে গেছে, কারোর মাথার চুল উঠে গেছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে। এখনও পর্যন্ত সেখানে স্বাভাবিকভাবে মাটিতে ঘাস পর্যন্ত হতে পারছে না। এই হচ্ছে পরমাণু বোমার কুফল। যদি এই শক্তিটাকে আমরা কোনো মানব কল্যাণে লাগাতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো ফল হতো। যাই হোক, এটা হলো নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজনের উদাহরণ। এবার যেটা আমরা দেখব যে এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এই শক্তিটাকে যদি আমরা নিয়ন্ত্রিত করে কোনো ভালো কাজে ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের অনেক মানব সভ্যতাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। যেটা করা যায়, এই নিউক্লিয় বিভাজনটাকে যদি চেন শৃঙ্খল বিক্রিয়াটাকে রেখে নিউক্লিয় বিভাজনটাকে যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে, অর্থাৎ বেশি সংখ্যক নিয়ন্ত্রণ করা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় রিয়াক্টর বা নিউক্লিয়, বাংলা হচ্ছে নিউক্লিয় চুল্লি বলে, নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টর। এই নিউক্লিয়ার রিয়াক্টর কি? যে যন্ত্রে এই নিউক্লিয় বিভাজনকে নিয়ন্ত্রিতভাবে করা যায় এবং প্রয়োজন মতো শক্তি, অর্থাৎ অতিরিক্ত নিউট্রন তৈরি করতে দেওয়া যাবে না, সেগুলোকে মন্থন নিউট্রনে পরিণত করা হবে। অর্থাৎ নিউক্লিয় চুল্লি হল সেই যে যন্ত্রের সাহায্যে নিউক্লিয় বিভাজনে সৃষ্ট শক্তিকে প্রয়োজন মতো নির্দিষ্ট হারে এবং সুনিশ্চিতভাবে ব্যবহার করা যায়, তাকে বলা হচ্ছে নিউক্লিয় চুল্লি। নিউক্লিয় চুল্লি হল নিউক্লিয় বিভাজনে সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সুনির্দিষ্ট হারে শক্তি উৎপাদন করা যায়, তাকে বলা হচ্ছে নিউক্লিয় চুল্লি। নিউক্লিয় চুল্লির ব্যবহার, নিউক্লিয় চুল্লির ব্যবহার। তাহলে নিউক্লিয় চুল্লিটা কি হলো? নিউক্লিয় চুল্লি হলো সেই যন্ত্র যেখানে নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়াটাকে নিয়ন্ত্রিত রেখে সুনির্দিষ্ট হারে তাকে ঘটানো এবং সেখান থেকে উৎপন্ন শক্তিটাকে সুনির্দিষ্ট হারে নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টর। নিউক্লিয়ার চুল্লির ব্যবহার কি? নিউক্লিয়ার চুল্লি কি কাজে ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লির ব্যবহার 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। মানে এই তাপটাকে, যে তাপটা উৎপন্ন হচ্ছে শক্তিটা, সেটাকে তার সাহায্যে জল গরম করে সেই বাষ্প তৈরি করা, বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা, এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজে লাগে। তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন। তারপরে তীব্র গতির নিউট্রন উৎপাদন। তীব্র গতির নিউট্রন উৎপাদন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার কাজে বিভিন্ন পদার্থ উৎপাদন কাজে এই নিউক্লিয় চুল্লি ব্যবহার করা হয়। এখানে আরেকটা টার্ম আমরা জানবো, নিউক্লিয় দুর্ঘটনা। নিউক্লিয় দুর্ঘটনা কি? যদি এই যে ইউরেনিয়াম, থোরিয়াম, এই যে তেজস্ক্রিয় মৌলগুলো যাদের নিউক্লিয় বিভাজন ঘটানো হচ্ছে, এই তেজস্ক্রিয় মৌলগুলো যদি কোনো একটা নিউক্লিয়ার প্ল্যান্টে কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে গেল,
তাহলে কি হবে, তেজস্ক্রিয় মৌলগুলো চারদিকে ছড়িয়ে পড়বে। এই যে তেজস্ক্রিয় মৌল নিউক্লিয় প্ল্যান্ট থেকে যদি তেজস্ক্রিয় আইসোটোপগুলো পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে, নিউক্লিয় আইসোটোপগুলো যদি পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে কোনো কারণে, সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয় দুর্ঘটনা। নিউক্লিয় দুর্ঘটনা হলো যে ল্যাবরেটরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপগুলো পরিবেশে ছড়িয়ে পড়া, তেজস্ক্রিয় আইসোটোপ পরিবেশে ছড়িয়ে পড়াকে বলা হয় নিউক্লিয় দুর্ঘটনা। কোনো কারণে কোনো দুর্ঘটনা বিস্ফোরণ হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, তাতে তেজস্ক্রিয় আইসোটোপগুলি পরিবেশে ছড়িয়ে পড়ে, তার থেকে আলফা বিটা গামা রশ্মি বেরোয়, সেগুলো আমাদের শরীরে ক্ষতি করবে, প্রচুর ক্ষতি করবে। ওইগুলো তেজস্ক্রিয় পদার্থগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় সিসার নির্মিত ঘরে রাখা হয়। তো এই ধরনের নিউক্লিয়ার দুর্ঘটনা আমাদের পৃথিবীতে ঘটেছে 1986 সালের 26শে এপ্রিল। 1986 সালের 26শে এপ্রিল ইউক্রেনের চেরনোবিল বলে একটা জায়গা আছে। 1986 সালের 26শে এপ্রিল ইউক্রেনের চেরনোবিল জায়গায় একটা নিউক্লিয় দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 4টে নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল এবং চারটে নিউক্লিয়ার প্ল্যান্ট রানিং অবস্থায় ছিল এবং দুটো তৈরি হচ্ছিল, সেখানে বিস্ফোরণ হয়, তাতে প্রচুর লোক মারা যায় এবং চারদিক পরিবেশ দূষিত হয়ে পড়ে। এছাড়া 2011 সালে মানে 1986 26শে এপ্রিল আর হচ্ছে 2011 সালের 11ই মার্চ, 2011 সালের 11ই মার্চ জাপান ইউক্রেন জাপানে ফুকুশিমাতে হয়েছিল। এটা চেরনোবিল, এটা হচ্ছে ফুকুশিমা, এটা ফুকুশিমাতে হয়েছিল। ফুকুশিমা, এখানে প্রচুর প্রাণহানি ঘটেছিল, প্রচুর পরিবেশ দূষিত হয়েছিল। 2011 সালে 11ই মার্চ যেটা হয়েছিল জাপানে, তার জন্য জাপান সরকার সক্রিয় থাকার জন্য কতটা ক্ষতি হতে পারেনি। মানে ওই সুনামির জন্য নিউক্লিয়ার প্ল্যান্টের যে ঠান্ডা করার যন্ত্রটা সেটা ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছিলো, তার ফলে সেখানে নিউক্লিয়ার প্ল্যান্টটা গলে গিয়ে সমুদ্রের জলে এবং চারদিকে এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো ছড়িয়ে পড়েছিল। এটাকে বলা হচ্ছে নিউক্লিয় দুর্ঘটনা। আচ্ছা, এবার নিউক্লিয় সংযোজন এবার হচ্ছে নিউক্লিয় সংযোজন কাকে বলে? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন কাকে বলে? যে নিউক্লিয় বিক্রিয়ায় অপেক্ষাকৃত হালকা মৌল, কতগুলি মৌল জুড়ে গিয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে
নিউক্লিয়াস তৈরি করে এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। যেমন দুটো ডয়টেরন হাইড্রোজেন 1 2 প্লাস হাইড্রোজেন 1 2 জুড়ে গিয়ে হয়ে যাচ্ছে হিলিয়াম 2 3 প্লাস একটা নিউট্রন এবং 3.27 MeV শক্তি। অর্থাৎ দুটো ডয়টেরন জুড়ে গিয়ে একটা হিলিয়াম 2 3 একটা নিউট্রন আর এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এখানে নিউক্লিয় 1 গ্রাম হাইড্রোজেন জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি হলে যে শক্তি উৎপন্ন হয়, আবার 1 গ্রাম ইউরেনিয়াম নিউক্লিয় বিভাজনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তার 7.3 গুণ। অর্থাৎ নিউক্লিয় বিভাজন সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় সেটার পরিমাণ অনেক বেশি এবং নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন তার তুলনায় অনেক কম। অর্থাৎ 1 গ্রাম ইউরেনিয়াম নিউক্লিয় বিভাজনে যে শক্তি উৎপন্ন হয় আর 1 গ্রাম হাইড্রোজেন জুড়ে গিয়ে যে হিলিয়াম তৈরি হলে যে শক্তি উৎপন্ন হয় তা সেই শক্তির 7.3 গুণ। অর্থাৎ নিউক্লিয় সংযোজনে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন ঘটানোর শর্ত হচ্ছে 1 নম্বর হচ্ছে হালকা মৌল হতে অনেকগুলো হালকা মৌলগুলিকে হালকা মৌল নিতে হবে, আর উচ্চ তাপমাত্রার প্রয়োজন। কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস এই উচ্চ তাপমাত্রা তৈরি করা কিন্তু কৃত্রিমভাবে সম্ভব নয়। তাই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটালে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপটাকে কাজে লাগিয়ে নিউক্লিয় সংযোজন করা হয়। এটাই হলো, এই জন্য প্রশ্ন থাকে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। এবার আমাদের প্রচলিত শর্তানুসারে প্রচলিত যে নিয়ম, যেটা জানা গেছে পরীক্ষার সাহায্যে, যে সূর্য এবং নক্ষত্রগুলোতে এত শক্তি কোথা থেকে আসে। বলছি ওখানে সূর্যে কি হচ্ছে না হাইড্রোজেন, সূর্য এবং নক্ষত্রের শক্তির উৎস। সূর্য ও নক্ষত্রের শক্তির উৎস কি না, এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে। এই যে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন পরমাণু, প্রতি চক্রে 4টে করে হাইড্রোজেন পরমাণু জুড়ে গিয়ে হিলিয়াম 2 4 তৈরি হচ্ছে, 2টো পজিট্রন তৈরি হচ্ছে এবং প্রায় 26 MeV শক্তি তৈরি হচ্ছে। অর্থাৎ প্রতি চক্রে 4টে করে হাইড্রোজেন পরমাণু জুড়ে যাচ্ছে, 1 2 3 4 2 আর 2 4, 1 2 3 4 4। তার প্রতি চক্রে 4টে করে হাইড্রোজেন পরমাণু জুড়ে যাচ্ছে, হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হচ্ছে, 2টো পজিট্রন তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তি, এত বেশি পরিমাণ শক্তি, প্রতিটা 4টে করে হাইড্রোজেন জুড়লে অতটা করে শক্তি তৈরি হচ্ছে। হ্যাঁ, তার মানে আর এই যে পজিট্রনটা কি, পজিট্রন হলো ইলেকট্রনের মতো। ইলেকট্রনটার আধান হচ্ছে নেগেটিভ আর এর আধানটা হচ্ছে পজিটিভ। ইলেকট্রনের ভর যা, পজিট্রনের ভরতা। আর ইলেকট্রনের আধান যা, পজিট্রনের আধান তাই। ইলেকট্রনের আধান নেগেটিভ 1.6, এর আধান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এই পজিট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম আর ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। আচ্ছা, এবার বলছি সূর্যে প্রতি মিনিটে প্রায় 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। সূর্যে প্রতি মিনিটে 12 কোটি টন হাইড্রোজেন
হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। তার 12 কোটি টন হাইড্রোজেনের কত হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 4টে করে হাইড্রোজেন পরমাণু যদি 26 MeV হয়, তাহলে কতটা শক্তি উৎপন্ন হবে? প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, এবং সেই শক্তির পরিমাণটা প্রায় 4 × 10⁻26 ওয়াট প্রতি সেকেন্ডে, 4 × 26 জুল প্রতি সেকেন্ডে, প্রায় 4 × 26 জুল শক্তি উৎপন্ন হচ্ছে। এটাই হলো আমাদের সূর্য নক্ষত্রের শক্তি, নিউক্লিয় সংযোজন। এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার সাহায্যে কিন্তু হাইড্রোজেন বোম তৈরি করা হয়। নিউক্লিয় সংযোজনের নীতিটা যেভাবে সংযোজিত হচ্ছে, এইভাবে হাইড্রোজেন বোম তৈরি হয়। আর নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন, সেখানে হচ্ছে অ্যাটম বোম তৈরি করা হচ্ছে। ঠিক আছে, ওই যে অনেকগুলো নিউট্রন চেন রিঅ্যাকশনে নিউট্রনগুলো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বোমার তোমার অ্যাটম বোমের প্রিন্সিপাল। আর নিউক্লিয় সংযোজন যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন, অর্থাৎ নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে হাইড্রোজেন বোমার প্রিন্সিপালটা ব্যবহার করা হয়। তার মানে সূর্য এবং নক্ষত্রের শক্তি হলো এই নিউক্লিয় সংযোজন, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু জুড়ে গিয়ে প্রতি চক্রে 4টে করে হাইড্রোজেন জুড়ে গিয়ে হিলিয়াম, 2টো পজিট্রন এবং 26 MeV করে শক্তি উৎপন্ন হচ্ছে। এবং প্রতি মিনিটে পায় সূর্যের অভ্যন্তরে 12 কোটি হাইড্রোজেন, 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে, এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এটা হলো আমাদের সূর্য এবং নক্ষত্রের শক্তির উৎস। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে নিউক্লিয় বিভাজন যেটা আমরা পড়িয়েছিলাম, তাতে বলছি 1 কেজি ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজন ঘটালে যে শক্তি পাওয়া যায়, সেরকম সেই শক্তিটার পরিমাণ হবে 1 কেজি কয়লা পোড়ালে যে শক্তি পাওয়া যাবে তার 30 লক্ষ গুণ। অর্থাৎ 1 কেজি ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজন ঘটালে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, 1 কেজি কয়লা পোড়ালে যে শক্তি উৎপন্ন হয় তার 30 লক্ষ গুণ। বোঝা গেল? তাহলে এই যে শক্তি উৎপন্ন হবে নিউক্লিয় বিভাজনে, সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তাপ শক্তির সাহায্যে জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করে সেই বাষ্প চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, সেটাকেই আমরা বলছি নিউক্লিয় বিদ্যুৎ। এই হলো আমাদের নিউক্লিয় সংযোজন। মূলত নিউক্লিয় সংযোজন কাকে বলে, উদাহরণ, নিউক্লিয় বিভাজন কাকে বলে তার উদাহরণ, এইগুলো আমাদের ভালো করে জানতে হবে প্রত্যেকটা কেসে। এবং কতটা শক্তি উৎপন্ন হয়, বন্ধন শক্তি কাকে বলে, আর ভর ত্রুটি কাকে বলে, বন্ধন শক্তি ভর ত্রুটির মধ্যে কি সম্পর্ক, কিভাবে ভর শক্তিতে রূপান্তরিত হয়, আইনস্টাইনের ভর ও শক্তি তুল্যতা অনুযায়ী ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাই এম ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়, শক্তির পরিমাণ হবে E=mc²। এই গেল আমাদের পরমাণু নিউক্লিয়াস বা আণবিক নিউক্লিয়াস। এরপরে আমরা নতুন ক্লাসে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।